সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতীয় সেনাদের হঠাতে মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহার করে চীন, অস্বীকার করল ভারত। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের। নির্লজ্জভাবে গণতন্ত্রের ক্ষতি করছে ট্রাম্প, বললেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন। পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর ইরান বিষয়ক 12 শর্তের একটিও পূরণ হয়নি, বললেন মার্কিন সিনেটর। ইউরোপে করোনা ভাইরাসে প্রতি 17 সেকেন্ডে একজন করে মারা যাচ্ছে, জানালো WHO। গোলান মালভূমিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সফরের কঠোর নিন্দা জানালো সিরিয়া ও আরব লীগ। এবং সবশেষে জানাবো, নামের অর্থ আরবিতে গালি, পাকিস্তানি কূটনীতিককে প্রত্যাখ্যান করল সৌদি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় সেনাদের হঠাতে মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহার করে চীন। হিমালয়ে অচল অবস্থা চলার সময় এই মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহারে ভারতীয় সেনারা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন চীনের এক প্রফেসর। এই ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র মানবকোষকে সিদ্ধ করে দেয় বলে দাবি করা হয়েছে। ফলে ভারতীয় সেনারা বমি করতে শুরু করে। বেইজিংয়ে নিজ শিক্ষার্থীদের একথা বলেন ইন্টারন্যাশনাল স্টাডিজের শিক্ষক জিন ক্যাংড্রং। রান্না করার মাইক্রোওয়েভ ওভেনের মতোই এই অস্ত্র মাইক্রোওয়েভ বা ক্ষুদ্র বেতার তরঙ্গ ব্যবহার করে মানব শরীরের পানি শুকিয়ে ফেলে। এই অস্ত্রের 0.6 কিলোমিটার রেডিয়াসে থাকা প্রতিটি জীবিত প্রাণীর শরীরে তৈরি হয় অসহ্য ব্যথা। জিনের দাবি, এর ফলে বিনা রক্তপাতেই ভারতীয় বাহিনীকে সরিয়ে দেয় চীনা পিপলস লিবারেশন আর্মি। জিন তার শিক্ষার্থীদের জানিয়েছেন, অস্ত্র মোতায়েনের 15 মিনিটের মধ্যেই ভারতীয় সকল সেনা বমি করতে শুরু করে। তারা দাঁড়িয়ে থাকতেও পারছিল না, ফলে তারা ফেরত যায়। আর এভাবেই চীন ওই এলাকা পুনরায় দখল করে নেয়। এদিকে এই খবরকে ভুয়া সংবাদ বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। টুইট করে সেই ভিত্তিহীন খবরের প্রতিবাদও জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, চীনের দিক থেকে এটা আমাদের উপর মানসিক চাপ সৃষ্টির চেষ্টা, খাঁটি হলেও খুবই কাঁচা। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে চীন আমাদের ওইসব এলাকা থেকে এখনও সরে যেতে বলছে কেন? মাইক্রোওয়েভ উইপেন হলো বিশেষ ধরনের অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ল্যাবরেটরিতে এটির গবেষণা প্রথম শুরু হয়। বিশেষ প্রযুক্তিতে লেজার রশ্মি, ক্ষুদ্র তরঙ্গ প্রয়োগের মাধ্যমে শত্রুকে কাবু করতে এই ধরনের অস্ত্রের প্রয়োগ করা যায় বলে জানা গেছে। এছাড়া নিজেদের অবস্থান সম্পর্কে শত্রুর চোখে ধুলো দিতেও এর প্রয়োগ করা যায়। তবে চীনের বিরুদ্ধেই প্রথম বিশ্বের কোথাও শত্রুর বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এই খবর জানিয়েছে ওয়াশিংটন এক্সামিনার। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের। সদস্য দেশগুলোকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। সাংবাদিক জামাল খাশোগির হত্যা ও ইয়েমেনে যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র উৎপাদন রিপোর্ট উপস্থাপনের পর ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতারা বলেন, সদস্য দেশগুলোর জার্মানি, ফিনল্যান্ড ও ডেনমার্কের অনুসরণ করা উচিত। সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সৌদি আরবে অস্ত্র সরবরাহে বিধিনিষেধ আরোপ করেছে। রিপোর্টে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যদের কাছে সরবরাহকৃত অস্ত্রের ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করা হয়। বলা হয়, সেখানে 22 মিলিয়ন মানুষ মানবিক সাহায্য ও নিরাপত্তার মুখোমুখি। ইউরোপীয় আইন প্রণেতারা বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, ইতালি ও নেদারল্যান্ডসকে স্বাগত জানায়, কেননা এসব দেশ সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের কাছে অস্ত্র ও সামরিক উপকরণ বিক্রি না করার আহ্বান জানিয়ে পাশ হওয়া ইউরোপিয়ান পার্লামেন্টের 2016 সালের রেজুলেশন অনুসরণ করছে। এই খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। নির্লজ্জভাবে গণতন্ত্রের ক্ষতি করছে ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্লজ্জভাবে গণতন্ত্রের ক্ষতি করছে ডোনাল্ড ট্রাম্প। দিলওয়ারে অঙ্গরাজ্যে সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, আমি নিশ্চিত ট্রাম্প নিজেও জানেন তিনি জেতেননি, জিততে পারবেন না এবং 20 জানুয়ারি আমরা শপথ নিতে যাচ্ছি। জেনে বুঝেও ট্রাম্প গোটা বিশ্বের কাছে মার্কিন গণতন্ত্র সম্পর্কে ক্ষতিকর বার্তা তুলে ধরছেন বলে জানান বাইডেন।
জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার পরও ফলাফলে কোনো পরিবর্তন আসেনি বলে স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা করার একই সময়ে বাইডেনের এই মন্তব্য প্রকাশিত হলো। বাইডেন বলেছেন, ট্রাম্পের পুরো আচরণ আমেরিকার জন্য বিব্রতকর হয়ে উঠেছে। ট্রাম্প যা করছেন তা বিশ্বাস করা কঠিন হয়ে উঠেছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে বাইডেন এখনও মনে করেন রিপাবলিকান নেতারা ট্রানজিশন সহজ করার জন্য এগিয়ে আসবেন। এদিকে ট্রাম্প শিবির নির্বাচনের ফলাফল পাল্টে দিতে সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন। ট্রাম্প মিশিগানের আইন প্রণেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি ও সিডনি পাওয়েল 19 নভেম্বর সংবাদ সম্মেলনে দাবি করেছেন, নির্বাচনে ব্যাপক ভোট কারচুপি হয়েছে। এই কারচুপি ধারণার চেয়েও ব্যাপক। ভোট গ্রহণের জন্য যেসব ইলেকট্রনিক মেশিন বসানো হয় তা ডোমিনিয়ন নামের কানাডা ভিত্তিক একটি কোম্পানির সরবরাহ করা। ডোমিনিয়ন কোম্পানি ভেনেজুয়েলার নেতা হুগো চাভেজের নির্দেশনায় এসব ইলেকট্রনিক মেশিনের সফটওয়্যার তৈরি করেছে বলে তারা দাবি করেন। পররাষ্ট্রমন্ত্রী পম্পিওর ইরান বিষয়ক 12 শর্তের একটিও পূরণ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে 12টি শর্ত আরোপ করেছিলেন তার একটিও পূরণ হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে মার্ফি এক টুইটার বার্তায় লিখেছেন, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ইরানের সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটির সঙ্গে আলোচনায় বসতে 12টি শর্ত আরোপ করেছিলেন। অথচ ইরান ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতেই রাজি হয়নি এবং এর ফলে পম্পেওর 12টি শর্তই অধরা রয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেয়ার পর তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এই অবস্থায় ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ট্রাম্প প্রশাসনই ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে এবং এজন্য মাইক পম্পেও তেহরানকে 12টি শর্ত বেঁধে দেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও পম্পেও দুজনেই আশা করেছিলেন ইরান তাদের শর্ত মেনে আলোচনায় বসবে। এসব শর্তের মধ্যে ছিল ইরানকে তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিতে হবে এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামীদের প্রতি তেহরানকে সমর্থন বন্ধ করতে হবে। ট্রাম্প প্রশাসন আশা করেছিল ইরান সরকার দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের স্বার্থে এসব শর্ত মেনে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে চাপের মুখে দেশটি আলোচনায় বসবে না, বরং মার্কিন সরকারকে আগে পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং তারা না ফেরা পর্যন্ত কোনো আলোচনা হবে না। ইউরোপীয় দেশগুলোতে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা আবার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলেছে আগামী 6 মাস ইউরোপীয় দেশগুলোকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। WHOর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুক বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ইউরোপে গত এক সপ্তাহে কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে 29,000 মানুষ মারা গেছে। এই পরিসংখ্যানের ভিত্তিতে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোতে প্রতি 17 সেকেন্ডে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হচ্ছে। হ্যান্স ক্লুক অবশ্য এই কথাও বলেন, কিছু দেশে লকডাউন কড়াকড়ি করার মাধ্যমে করোনায় আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব হয়েছে। গত মাসে ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এই ভাইরাসের প্রকোপ ঠেকানোর জন্য বেশিরভাগ ইউরোপীয় দেশে লকডাউন বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করা হয়। WHOর পরিসংখ্যান অনুযায়ী ইউরোপে এই পর্যন্ত 1,57,00,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত এবং 3,54,000 মানুষ মারা গেছে। আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগ ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানির নাগরিক। এসব দেশের মধ্যে ব্রিটেনে সর্বাধিক 53,000 মানুষ মৃত্যুবরণ করেছে। অন্যদিকে আক্রান্তদের সংখ্যার দিক থেকে ফ্রান্স সবচেয়ে এগিয়ে রয়েছে। দেশটিতে এই পর্যন্ত 20 লাখের বেশি মানুষ কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছে। জর্দান নদীর পশ্চিম তীর ও অধিকৃত গোলান মালভূমিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সফরের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ ও সিরিয়া। দামেস্ক ও আরব লীগ এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে গত 7 দশক ধরে সব মার্কিন সরকার তেল আবিবকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিলেও এখন পর্যন্ত
কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গোলান মালভূমি সফর করেননি। বৃহস্পতিবার মাইক পম্পিও সেই ঐতিহ্য ভেঙে গোলান মালভূমি পরিদর্শন করেন এবং পথিমধ্যে নজিরবিহীনভাবে পশ্চিম তীরের একটি অবৈধ ইহুদি বসতিতে যাত্রাবিরতি করেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলিও এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে। আরব লীগ বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করে বলেছে, অধিকৃত পশ্চিম তীর ও গোলান মালভূমিতে পম্পিওর সফর সব ধরনের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ফিলিস্তিনি কর্মকর্তা হান্নান আশরাউই বলেছেন, একটি অবৈধ নজির স্থাপনের লক্ষ্যে পম্পিও এই সফর করেছেন। তিনি আরও বলেন, পম্পিও ইসরায়েলের হাতে চুরি হওয়া ফিলিস্তিনি ভূমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন এবং এর মাধ্যমে ফিলিস্তিন সংকট সমাধানের প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরে তীব্র নিন্দা জানিয়েছে। ওই মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগে পম্পিও মধ্যপ্রাচ্যে একটি উস্কানিমূলক পদক্ষেপ নিলেন, যা সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। ইহুদিবাদী ইসরায়েল 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয়, যা আজও আন্তর্জাতিক আইনে দখলকৃত ভূমি হিসেবে চিহ্নিত। জাতিসংঘ এখন পর্যন্ত এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। নামের অর্থ আরবিতে গালি, পাকিস্তানি কূটনীতিককে প্রত্যাখ্যান করল সৌদি। পাকিস্তানের কূটনীতিবিদ আকবর জেব সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি অ্যাম্বাসেডর হতে পারছেন না। আকবর জেব নামের আরবি অর্থ একেবারে নিকৃষ্ট গালি হওয়ার কারণে সৌদি প্রশাসন তাকে পছন্দ করেনি। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকায় অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন আকবর জেব। কানাডায় পাকিস্তানি রাষ্ট্রদূত হিসেবেও ছিলেন তিনি। এমনকি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ছিলেন আকবর জেব। কিন্তু 55 বছর বয়সী এই কূটনীতিকের নাম আরবিতে একেবারে ন্যাক্কারজনক। আকবর জেব শব্দের আরবি অর্থ বিশালাকার লিঙ্গ। জনগণ ওই নাম মুখে নিতেও চাইবে না সৌদিতে। আরবি ও অন্য ভাষার লোকদের আকবর নাম হরহামেশা দেখা যায়, কিন্তু কারো নামের সঙ্গে জেব রাখা হয় না। উর্দুতে এই শব্দ থাকলেও আরবিতে তা পুরুষের বিশেষাঙ্গ নির্দেশ করে। জনপরিষদে এই শব্দ এড়াতেই আকবর জেবকে অ্যাম্বাসেডর হিসেবে প্রত্যাখ্যান করেছে সৌদি। আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দেশ হিসেবে সৌদি আরব আকবর জেবকে অ্যাম্বাসেডর হিসেবে রাখতে আপত্তি জানালো। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন তাকে শুধু নামের জন্য প্রত্যাখ্যান করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।